বাবার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাভারের পথে তারেক রহমান। এলাকা জুড়ে মানুষের ঢল, স্মৃতিসৌধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। স্বাধীনতা বিরোধী রক কাটা ট্যাগ দিয়ে জামায়াতকে থামানো যাবে না বললেন পরওয়ার। বেকারদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি ডাক্তার শফিকের। তারেক রহমানের ভোটার হতে আইনি বাধা নেই জানালেন ইসি রহমান এল মাসুদ। যে কাউকে ভোটার করার এখতিয়ার কমিশনের হাতে। এবং দেশজুড়ে শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন, বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। ঘন কুয়াশায় চাঁদপুরে 2 লঞ্চের সংঘর্ষে 3 জন নিহত। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে তাসনুবা বিনতে তাহের। 17 বছর পর দেশে ফেরার পরদিনই বাবার সমাধিতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাদ জুমা গুলশানে বাসা থেকে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এ সময় পথে পথে নেতাকর্মীদের ঢল নামে। এর আগে শেরেবাংলা নগর এলাকা নিরাপত্তা চাদরে ঢেকে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। সমাধিতে পৌঁছে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। পরে দোয়া ও ফাতেহা পাঠ শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, জিয়া উদ্যানে তারেক রহমানের শ্রদ্ধা জানানো ঘিরে সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। তাসনুবা, আপনি জানেন যে দীর্ঘ 19 বছর পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে এসেছেন অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা দেখেছি যে অর্থাৎ 4টা 20 মিনিট অর্থাৎ 40 মিনিট পর্যন্ত এখানে ছিলেন। এখানে দোয়া পাঠ করেছেন, কবর জিয়ারত করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ যে বিএনপি মহাসচিব এবং সিনিয়র যে স্থায়ী কমিটির সদস্য যারা আছেন তাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু কবর জিয়ারত করেছেন। এখানে আমরা দেখেছি যে তার আগমনকে ঘিরে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে গড়ে তোলা হয়েছে। আমরা এখানে র্যাব, পুলিশ, বিজিবির পাশাপাশি আমরা সেনা সদস্যদেরকেও দেখেছি এখানে অর্থাৎ নিয়ম শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার জন্য। এখানে অর্থাৎ কিছুক্ষণ আগে কিন্তু তারেক রহমান সাভারে অর্থাৎ স্মৃতিসৌধের উদ্দেশ্যে আমরা কথা বলছি। দেখলাম 19 বছর পর তারেক রহমান তার বাবার কবর জিয়ারত করতে আসছেন। অনেক বাধা বিপত্তি ছিল, অনেক সত্যি দেশের বাইরে ছিলেন। বিগত যে সরকার তার প্রতি অনেক অন্যায় অত্যাচার করেছে, অনেক ধরনের মামলা মোকদ্দমা তাকে জড়িয়ে তাকে দেশে আসার পথ উদ্যোগ করছে। আসলে বিষয়গুলো কিভাবে দেখছেন আপনারা? দীর্ঘ 17 বছর 6 মাস পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সকলের বাধা উপেক্ষা। এদিকে 71-এ শহীদ সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধের পথে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা নিরাপত্তার দায়িত্বে কাজ করছে। দুপুর থেকে দলের চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স সিএসএফ স্মৃতিসৌধের নিরাপত্তা বিষয় দেখভাল করছে। এদিকে তারেক রহমানের নিরাপত্তার স্বার্থে সাধারণ দর্শনার্থীদের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ রাখা হয়েছে। বেকার ভাতার বদলে সবাইকে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিলেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আর স্বাধীনতা বিরোধী রক কাটা ট্যাগ দিয়ে তাদেরকে থামানো যাবে না বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বাংলাদেশ চিরমৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে যোগ দিয়ে তারা এসব কথা বলেন। আরো জানাচ্ছেন উষা ফেরদৌস। আমার ভাইয়ের রক্ত, হাদি ভাইয়ের রক্ত, শহীদদের রক্ত, আমরা সবাই হাদি হব।
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদ্য বিদায়ী সভাপতি জাহিদুল ইসলাম এভাবেই সব অন্যায় অবিচার রুখে দেওয়ার স্লোগান দেন। বলেন, আগামীর বাংলাদেশে তরুণ প্রজন্মের সমর্থন নিয়েই সরকার ক্ষমতায় যেতে হবে। বাংলাদেশে যারাই ক্ষমতা যাবেন এই প্রজন্মের পালসকে বুঝে, ছাত্র সমাজের পালসকে বুঝে, ছাত্র সমাজের সমর্থন নিয়ে তারপরে আপনাদেরকে ক্ষমতায় যেতে হবে। বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে অংশ নিয়েছেন সারা দেশ থেকে আসা অন্তত 7,000 সদস্য। জামায়াতে ইসলামী শীর্ষ নেতা ছাড়াও উপস্থিত ছিলেন তুরস্ক, ফিলিস্তিন, মালয়েশিয়া, পাকিস্তান সহ বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথিরা। এতে অংশ নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে ছাত্র শিবিরকে থামিয়ে দেওয়ার অপচেষ্টা সফল হবে না। তারা ইসলামী ছাত্র শিবিরকে স্বাধীনতা বিরোধী বলেছে, রক কাটা বলেছে, গুপ্ত বলেছে, কিন্তু প্রমাণ করেছে রাজনৈতিক পরিবর্তনের পর সত্য উদ্ভাসিত হয়েছে। 4টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করে প্রমাণ করেছে তোমাদের সব মিথ্যাচার হচ্ছে, মিথ্যা, অসত্য, বিভ্রান্ত। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বেকার ভাতা নয়, দক্ষ মানুষ তৈরি করতে চায় জামায়াত। আমরা আমাদের যুবকরা কারো কাছ থেকে বেকার ভাতা গ্রহণ করুক তা দেখতেও চাই না, শুনতেও চাই না। প্রতিটি যুবকের হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই, প্রত্যেকটি হাতে কাজ তুলে দিতে চাই। বেকার ভাতা নয়, বেকার ভাতার পরিবর্তে এরাই দেশে সকল ক্ষেত্রে বিপ্লব সাধন করবে। সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন জুলাই অভ্যুত্থানে ঢাকার যাত্রাবাড়িতে শহীদ মুনতাসির আলিফের বাবা সৈয়দ গাজীউর রহমান। সে নিজের জীবন দিয়ে আমার সন্তান যারা আগ্রহ সন্তান জীবন দিয়ে তাদের এই সভ্যতা রক্ষা করে গেছে। সমাপনী অধিবেশনে গঠনতন্ত্র অনুযায়ী সারা দেশ থেকে আসা সদস্যদের ভোটের মাধ্যমে নুরুল ইসলাম সাদ্দামকে শিবিরের নতুন সভাপতি এবং সিবগাতুল্লাহ সিকবাকে সেক্রেটারি জেনারেল মনোনীত করা হয়েছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। তারেক রহমানের ভোটার হতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশনার রহমান এল মাসুদ। সকালে এ তথ্য নিশ্চিত করেন তিনি। বলেন, আইন অনুযায়ী নির্বাচন কমিশন যে কোনো সময় যে কাউকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করতে পারে। ইতোমধ্যেই কমিশন সব ধরনের প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণ করেছে। পরিস্থিতি ও নিরাপত্তা বিবেচনায় ভোটার নিবন্ধনের পদ্ধতি চূড়ান্ত করার কথাও জানান তিনি। এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, তারেক রহমান 27 ডিসেম্বর ভোটার হবেন। আর তফসিল ঘোষণার পর সাধারণ নিয়মে ভোটার হওয়ার বিষয়টি পুরোপুরি নির্বাচন কমিশনের এখতিয়ারে থাকে। দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে শীতের দাপট। কুয়াশা আর ঠান্ডা বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে সারা দেশেই। তাপমাত্রা কমে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর চাপ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সিফাত রহমান জেসি। হিমালয়ের কাছাকাছি অবস্থিত দিনাজপুরে বেড়েছে শীতের তীব্রতা। দিনভর ঘন কুয়াশায় ঢেকে আছে পুরো এলাকা। শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনসাধারণের দুর্ভোগ বৃদ্ধি পেয়েছে। খুব ঠান্ডা, সকালবেলা আসতে দেরি হচ্ছে। তারপরে সকাল পথে কিছু পাওয়া যাচ্ছে না। শীতকাল, আমাদের কামাই একটু কম হচ্ছে। গরিব মানুষ, আমরা তো দিন না কর্ম করলে আমার ভাতে নেই। প্রচন্ড ঠান্ডা, ঠান্ডার কারণে আমরা গাড়ি ঘোড়া চালাইতে পারতেছি না। গেল কয়েকদিন ধরে লালমনিরহাটে সূর্যের দেখা নেই। ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। কনকনে শীতে কাঁপছে মানুষ। কুয়াশা আর ঠান্ডায় জবুথবু ছিন্নমূল মানুষেরা। তাদের মাঝে কম্বল বিতরণের কথা জানালেন জেলা প্রশাসক। আমরা এ পর্যন্ত ৯,৬০০ পিস কম্বল পেয়েছি। আমরা সকল উপজেলায় ভাগ করে দিয়েছি। ১৯০০, যেমন লালমনিরহাট সদরে ১৯০০, কালীগঞ্জে ২,০০০, এরকম জনসংখ্যার আমি প্রতি। উত্তরের জেলা নীলফামারীতে হঠাৎ করে জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডার সঙ্গে ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার স্বাভাবিক জনজীবন। তীব্র শীত ও ঘন কুয়াশায় জবুথবু হয়ে পড়েছে গাইবান্ধার জনপদ। হাড় কাঁপানো ঠান্ডায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কর্ম নেই, কিছু নেই, কোনোটাই করে পাই না। শীততে যাবার পাই না। সকালবেলা কাজ কাম করতে পারি না, ঠান্ডা হাত সিস্টেম আগে। কাজ কাম তো করা যায় না, বেলা দুপুর পর্যন্ত
কুয়াশা ভরা কুয়াশা। মৌলভীবাজারে তাপমাত্রা 10.4 থেকে 13 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। কুয়াশায় ঢাকা পড়েছে কৃষিক্ষেত, রাস্তাঘাট ও গ্রামীণ জনপদ। প্রচুর ঠান্ডা আছে, শীত পড়ছে, যখন সকালবেলা কাস্টমার হয় না। এদিকে সিরাজগঞ্জে ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে সড়ক ও নৌ চলাচল। আবহাওয়াবিদ জানিয়েছেন, এই কুয়াশা আগামী 3 থেকে 4 দিন অব্যাহত থাকতে পারে। আজকে অনেকটাই কুয়াশা এবং সেই সাথে ঠান্ডা বাতাস। ঘন কুয়াশার কারণে রাস্তায় যাত্রী নাই, আমাদের সিএনজির কামাই কাজী কম, আমাদের এখন খুব কষ্ট আর কি। ঘন কুয়াশার কারণে আমাদের গাড়ি ব্যবসা নাই, গাড়ি আসতে চালানিছে আর যাত্রীও নাই। শীতের কারণে কামাই কাজি করতে পারতেছি না, 4-5 দিনের কুয়াশা, ঘন কুয়াশা পড়ছে। শীত প্রকৃতিতে মুগ্ধতা ছড়ানোর পাশাপাশি এর কঠিন বাস্তবতা স্পর্শ করে ছিন্নমূল ও দরিদ্র মানুষের জীবনকে। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। শীতের খবর জানাতে গোপালগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ পারভেজ। মাসুদ, শীতে গোপালগঞ্জের জনজীবনে কেমন প্রভাব পড়েছে এবং আবহাওয়া অফিস কি বলছে? ছিলেন গোপালগঞ্জ সহ সারা দেশের অন্তত 7টি জেলার উপর দিয়ে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গোপালগঞ্জে কিন্তু এই তীব্র শীত এবং ঘন কুয়াশার কারণে জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে, যার ফলে সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু অতি প্রয়োজন ছাড়া অনেকে ঘর থেকে বের হতে পারছেন না। আর এই শীতের কারণে সব থেকে বেশি বিড়ম্বনার শিকার হচ্ছেন হতদরিদ্র খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন, তারা যাদেরকে ভোরবেলা থেকেই কিন্তু জীবিকার তাগিদে তীব্র শীত এবং এই ঘন কুয়াশা উপেক্ষা করে জীবিকার তাগিদে তাদেরকে ঘর থেকে বের হতে হচ্ছে। এছাড়াও সড়ক মহাসড়ক গুলোতে কিন্তু দিনের বেলাতেও ঘন কুয়াশা থাকার কারণে তারা কিন্তু দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করতে হচ্ছে এবং যানবাহনের চালক এবং যারা আছে তারা কিন্তু বলছেন যে এই কুয়াশার কারণে ধীর গতিতে গাড়িগুলো চললেও অনেক সময় কিন্তু দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাচ্ছে। সব মিলিয়ে গোপালগঞ্জে কিন্তু গত কয়েকদিন ধরে তাপমাত্রা অনেকটা নিম্নমুখী। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস এবং এই তাপমাত্রা আরো নিম্নমুখী হতে পারে বলে জানিয়েছেন গোপালগঞ্জের আবহাওয়া অধিদপ্তরের যিনি উপপরিচালক আছেন আবু সুফিয়ান। এ নিয়ে গোপালগঞ্জে শীতে কিন্তু আসলে সাধারণ মানুষের চলাচলে খুবই জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এই ছিল গোপালগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। এদিকে ৭১-এর শহীদ সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধের পথে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, আমরা সরাসরি যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী তানজিদ ভুঁইয়ার সঙ্গে। তানজিদ, জাতীয় স্মৃতিসৌধ এলাকার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সার্বিক বিষয়ে জানাবেন। জি, ধন্যবাদ তাসুবা। যেটি আপনি বলছিলেন যে জাতীয় স্মৃতিসৌধের আশপাশে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে সকাল থেকেই কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থাটি জোরদার করা হয়েছে। তারপরে কিন্তু আস্তে আস্তে এই নিরাপত্তা ব্যবস্থার আরও যেই পরিধি সেটি কিন্তু বাড়ানো হয়েছে। এখানে বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ, বিজিবি, র্যাব থেকে শুরু করে বিভিন্ন সিএসএফ থেকে শুরু করে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কাজ করছেন, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং একটি বিষয় জানিয়ে রাখে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এই জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করার জন্য এর মধ্যেই কিন্তু তিনি রওনা হয়েছেন। ওনার যে বাবার যেই সমাধি রয়েছে সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে এবং সেখানের এই কবর জিয়ারতের পরে কিন্তু এই জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে তিনি কিন্তু রওনা হয়েছেন। তো কিছুক্ষণ আগে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন ওনার পক্ষ থেকেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের
নেতৃত্বে বাবু গয়েশ্বরচন্দ্র রায় এবং ওনার নেতৃত্বে আরও কয়েকজন এখানে এসেছিলেন, যেটি বলছিলেন যে একটি নিয়ম রয়েছে যে সূর্যাস্তের আগেই এই সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের যেই নিয়মটি রয়েছে সেই নিয়মের প্রেক্ষিতেই কিন্তু 5:06 যেটি পরে স্থায়ী কমিটির সদস্য সাংবাদিকদের জানিয়েছেন যে 5:06 এখানে জাতীয় স্মৃতিসৌধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ওনারা কিন্তু এই শ্রদ্ধা নিবেদন করেছেন। এই শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় এবং ডক্টর আব্দুল মঈন খান এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান এবং ঢাকা জেলা বিএনপি সভাপতি আবু আশফাক এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী সহ আরও কয়েকজন মিডিয়া সেলের অন্যতম সদস্য শাহিনুল কবির খান সহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। তো আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু যেই সোহরাওয়ার্দী উদ্যানের যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেই সমাধি রয়েছে সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং সেখানে তিনি এই কবর জিয়ারত করেই কিন্তু এই সাভারের যে জাতীয় স্মৃতিসৌধটি রয়েছে সেখানে কিন্তু তিনি রওনা হয়েছেন। তো এখানে আমি যদি একটু দেখাতে চাই যে এখানে আশপাশে ওনাকে নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশের সদস্যরা কঠোরভাবে ওনার নিরাপত্তা ব্যবস্থা নির্বিঘ্ন করার জন্য এবং সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সজাগ রয়েছেন। এবং আশপাশে আমি যদি একটু দেখাতে চাই আশপাশের যে এই আশপাশের যারা দলের নেতাকর্মীরা রয়েছেন এবং বিভিন্ন সংগঠনের জেলা উপজেলা থেকেও অনেক নেতাকর্মীরা আসছেন এবং আপনি জানেন যে সাভার এবং সাভারের আশপাশে যারা যে দলের নেতাকর্মীরা রয়েছে ওনারা কিন্তু এখানে জড়ো হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে এই সাভার স্মৃতিসৌধে এই বিজয়ের মাসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে তিনি কিন্তু দীর্ঘদিন পর প্রায় আপনার বলা চলে 20 বছরের উপরে, যেটি আমরা জানতে পেরেছি যে 20 বছরের উপরে কিন্তু এই সাভার স্মৃতিসৌধে এসেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তো দীর্ঘ প্রতীক্ষার পর যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন দলের পক্ষ থেকে এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে, এবং আপনারা জানেন যে গত 25 তারিখে গত দিন তিনি বাংলাদেশে এসেছেন এবং স্বদেশ প্রত্যাবর্তন করেছেন রাজকীয়ভাবে, রাজস্বিকভাবে। তো ওনার এই স্বদেশ প্রত্যাবর্তনের পরে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ওনার যে নিয়মিত কর্মসূচি ছিল, আজকের এই কর্মসূচির অংশ হিসেবে এই সাভারের জাতীয় স্মৃতিসৌধেই তিনি কিন্তু আসবেন এবং এখানে শহীদদের প্রতি উনি শ্রদ্ধা নিবেদন করবেন। তো এই ছিল আমার কাছে সাভারের যেই জাতীয় স্মৃতিসৌধ, এই সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে সর্বশেষ। তানজিদ, আপনাকে ধন্যবাদ। এদিকে ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী 2 লঞ্চের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। পরে দুর্ঘটনা কবলিত লঞ্চের হতাহত যাত্রীদের সদরঘাটে আনা হয়। সদরঘাট নৌ থানার ইনচার্জ সোহাগ রানা জানান, লঞ্চে সংঘর্ষের ঘটনায় 4 জনের লাশ পাওয়া গেছে, আরও কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর লঞ্চের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘাতক অ্যাডভান্সর লঞ্চটিকে ঝালকাঠি লঞ্চঘাটে আটক করেছে পুলিশ। সপ্তাহ ব্যবধানেই রাজধানীর বাজারে কমতে শুরু করেছে সবজি তরকারির দাম। নতুন পণ্য বাজারে আসায় এরই মধ্যে কিছুটা কমেছে আলু পেঁয়াজের দাম। স্থিতিশীল রয়েছে ডিম মুরগির বাজার। দাম সহনশীল রাখতে বাজার মনিটরিং জোরদারের তাগিদ দিয়েছেন ক্রেতা বিক্রেতারা। সুরাইয়া মনির রিপোর্ট। কনকনে শীত ও সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে বাজারে ক্রেতা সমাগম তেমনটা দেখা যায়নি। তবে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় মৌসুমী সবজি দিয়ে সেজেছে দোকানগুলো। শীতের সবজি বাজারে আসায় গেল সপ্তাহের তুলনায় কিছুটা দাম কম, এতে স্বস্তি জানান ক্রেতারা। মোটামুটি কিছু কিছু নাগালের মধ্যে, কিছু কিছু নাগালের বাইরে।
যেমন শসা মাঝখানে 150 টাকাও কিনলাম, আজকে তো 120 টাকা। সবজির দাম আগের থেকে মোটামুটি, এখন তো সিজন, এই সিজনের কারণে দাম মোটামুটি রিজনেবল অবস্থায় আছে। 2-3টা আইটেমের দাম একটু বেশি দেখা যাচ্ছে। সিমের বিচি নতুন উঠছে, ওটার দাম একটু বেশি। মটরশুঁটিটাও নতুন, ওটার দাম একটু বেশি। সব রকমের মাংস আগের দামেই বিক্রি হচ্ছে, আর মাছের দাম কিছুটা কমলেও বাড়তির দিকে শীতকালীন মাছের দর। শীতকালীন যে মাছগুলো আছে যেমন শোল মাছ, টাকি মাছ, ওই দামগুলো একটু বেশি। আলুর দাম যেমন 20 টাকা কেজি, সে তুলনায় মাছের দাম তো অত কম না, অত বেশিও না। চিংড়ি মাছের দাম একটু কম, বোয়াল মাছ শীতের দিন তো বোয়াল মাছ, আইল মাছ একটু দাম বেশি। যদিও বিক্রেতারা বলছেন বাজারে পর্যাপ্ত মাছ আসায় দাম কমেছে। বর্ষার সিজন গেছে, সব জায়গায় মোটামুটি মাছ পাওয়া যায়, মাছের দাম একটু কম আছে। এদিকে স্থানীয়ভাবে উৎপাদিত নতুন পেঁয়াজ মিলছে 80 থেকে 120 টাকায়। ধীরে ধীরে দাম আরো কমতে পারে বলে জানান তারা। বাজার তদারকির দাবি ভোক্তাদের। সন্তুষ্ট না, আপনার ওই পাকড়ি বাজারে একরকম বলে, খুচরা বাজারে এসে অনেক হাই হয়ে যায়। খুচরা বাজারে দেখা গেছে আমরা আনতে হয় না, 2-5 টাকা কেজিতে লাভ না করলে আমরা বাসা ভাড়া দিব কত। মাশাআল্লাহ পেঁয়াজের দাম ভালো কমছে, ঠিক আছে, আরো কমবে। পুরান পেঁয়াজের দাম বেশি, আর পেঁয়াজের নতুন পেঁয়াজ উঠছে, আর পেঁয়াজের দাম কমে গেছে। একটা দাম বাড়াতে হলেও কারো বলতে হয় না, আবার কমাতে হলেও আপনার করতে হয় না। এই সমস্যাটা আগেও ছিল, এখনো বর্তমানেও আছে, মনে হয় ভবিষ্যতেও থাকবে। শীঘ্রই দ্রব্যমূল্য নাগালের মধ্যে আসবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। পাকিস্তানের সেনাবাহিনীর অভিযানে ফিতনা আল হিন্দুস্তানের 10 সন্ত্রাসী নিহত হয়েছে। পাক সেনাবাহিনী জানায়, অভিযান চালানোর সময় সেনারা সন্ত্রাসীদের অবস্থানে হামলা চালায়। তীব্র গোলাগুলির পর ভারতীয় মদতপুষ্ট 8 সন্ত্রাসী নিহত হয়। এছাড়া ওই সন্ত্রাসীদের কাছে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। তারা ওই অঞ্চলে একাধিক সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল। অপর আলাদা এক অভিযানে দেরা ইসমাইল বিভাগের কুলাচিতে 2 সন্ত্রাসী নিহত হয়। এর মধ্যে দলনেতা দিলওয়ারও আছেন। নাইজেরিয়ায় সন্ত্রাসী সংগঠন আইএসের উপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সোশ্যাল মিডিয়া ট্রুথে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে বাজেট ঘাটতির কারণে নির্বাচন আয়োজন করতে পারছে না বলে জানিয়েছে ইউক্রেন। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে এক পোস্টে নাইজেরিয়ার সন্ত্রাসী সংগঠন আইএসের উপর হামলার তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলা চালানো হয়েছে, বিশেষ করে খ্রিস্টানদের টার্গেট করে হত্যাকারীদের উপর এ হামলা চালানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। নাইজেরীয় প্রশাসন জানিয়েছিল, আইএস বা সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে যে কোনো ধরনের হামলা নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্রের সমন্বয়ে হওয়া উচিত। আইএসের তৎপরতা বন্ধে যুক্তরাষ্ট্রের অভিযানকে তারা স্বাগত জানাবেন, তবে মনে রাখতে হবে নাইজেরিয়া একটি স্বাধীন সার্বভৌম দেশ। এদিকে গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও 25 ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করেছে সিভিল ডিফেন্স। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায়, ইসরায়েলের অবরোধের কারণে উদ্ধার কাজ করতে হচ্ছে খুবই সাধারণ যন্ত্রপাতি দিয়ে। যুদ্ধবিরতির পরও ইসরায়েল ধ্বংসস্তূপ সরাতে প্রয়োজনীয় ভারী যন্ত্র ঢুকতে দিচ্ছে না। এতে মরদেহ উদ্ধারে বড় ধরনের বাধার সৃষ্টি হচ্ছে। গাজা কর্তৃপক্ষের অভিযোগ, যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল বারবার চুক্তি ভঙ্গ করছে। এদিকে বাজেট ঘাটতির কারণে ইউক্রেন নিজস্ব অর্থায়নে নির্বাচন করতে পারছে না বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জ্যেষ্ঠ উপদেষ্টা মিখাইল পোডোলিয়াক। কিয়েভের প্রধান অগ্রাধিকার সামরিকায়ন কার্যক্রম হওয়া উচিত বলেও পরামর্শ দেন তিনি। ঐশী আলম, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বাবার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাভারের পথে তারেক রহমান। এলাকা জুড়ে মানুষের ঢল, স্মৃতিসৌধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। স্বাধীনতা বিরোধী রক্কাটা ট্যাগ দিয়ে জামায়াতকে থামানো যাবে না বললেন পরোয়ার। বেকারদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি ডাক্তার শফিকের। তারেক রহমানের ভোটার হতে আইনি বাধা নেই জানালেন ইসি রহমান এল মাসুদ। যে কাউকে ভোটার করার এখতিয়ার কমিশনের হাতে। এবং দেশজুড়ে শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন, বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। ঘন কুয়াশায় চাঁদপুরে 2 লঞ্চের সংঘর্ষে 4 জন নিহত।
এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।